আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আবারও নতুন একটি টপিকস নিয়ে। অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়ের কি টপিকস আছে আমি এই অধ্যায়ের ফার্স্ট ক্লাসেই বলেছিলাম। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের যে মেইন টপিকস হচ্ছে সেটা হচ্ছে উপযোগ, তারপরে হচ্ছে চাহিদা, তারপরে হচ্ছে যোগান, তারপরে হচ্ছে আমাদের বাজার ভারসাম্য। তো ইতিমধ্যে আমরা প্রথম যে টপিকসটা ছিল যে উপযোগের টপিকসটা আমরা শেষ হয়েছে। আজকে আমরা শুরু করব চাহিদার টপিকস। অর্থাৎ আমরা প্রথমেই দেখব যে সেই চাহিদার টপিকস থেকে আমাদের কি ধরনের কোয়েশ্চেন আসে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা, তারপরে দেয়া আছে চাহিদা সূচি থেকে স্থিতিস্থাপকতার মান নির্ণয়, তারপরে দেয়া আছে চাহিদা সূচি থেকে চাহিদার সমীকরণ তৈরি, আবার দেয়া আছে চাহিদা সমীকরণ থেকে সূচি তৈরি। অর্থাৎ আমরা এই চাহিদা সূচি থেকে তিনটা জিনিস শিখবো। একটা হচ্ছে রেখা অঙ্কন, স্থিতিস্থাপকতার মান নির্ণয়, সমীকরণ তৈরি। আবার আমরা সমীকরণ তৈরি থেকে চাহিদা সূচি এবং রেখা অঙ্কন শিখব। তো প্রথমেই আমরা চাহিদার সংজ্ঞাটা জানবো যে চাহিদা বলতে কি বুঝি। আমরা নর্মালি সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বুঝি। অর্থাৎ আমি যখন কোনো কিছু চাওয়ার বা কোনো কিছু আমার যদি চাওয়ার ইচ্ছা থাকে বা আকাঙ্ক্ষা থাকে, সেটাই আমরা নর্মালি চাহিদা বুঝি। কিন্তু অর্থনীতির ভাষায় কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না, বরং কোনো কিছু পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ মানে সামর্থ্য থাকতে হবে এবং সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, তখনই আমরা সেটাকে চাহিদা বলতে পারবো। অর্থাৎ চাহিদা হতে হলে তিনটি বিষয় আমাকে ফলো করতে হবে, যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, সেই জিনিসটি কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। তো আমরা যদি সংজ্ঞা আকারে বলি যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। একজন ভিখারির যদি গাড়ি কেনার শখ হয় বা ইচ্ছা হয়, তার এই শখ বা ইচ্ছাকে আমরা চাহিদা বলতে পারবো না, কারণ তার সেই গাড়ি কেনার সামর্থ্য নাই। আবার যদি একজন কৃপণ ব্যক্তির ভালো একটা জিনিস বা দামি কোনো জিনিস কেনার ইচ্ছা হয়, তাহলে তার এটাকেও আমরা চাহিদা বলতে পারবো না। এই কারণেই যে তার ইচ্ছা থাকলেও তার অর্থও আছে, ইচ্ছাও আছে, কিন্তু তার সেই অর্থ ব্যয় করার ইচ্ছা নাই। তার আকাঙ্ক্ষা আছে কিন্তু সেই অর্থটা যে ব্যয় করবে তার ইচ্ছা নেই, কারণ সে কৃপণ ব্যক্তি। অর্থাৎ চাহিদা হতে হলে আমাদেরকে তিনটি শর্ত পূরণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রতি একক দ্রব্যের দাম বা সূচি যেটাকে বলে এবং চাহিদার পরিমাণ দেওয়া আছে। আমরা এখানে প্রশ্ন হয়েছে উদ্দীপক হতে প্রাসঙ্গিক একটি রেখা অঙ্কন করো। এখানে উদ্দীপক হতে প্রাসঙ্গিক একটি রেখা অঙ্কন করো না বলেও বলতে পারতো যে উদ্দীপক হতে চাহিদা রেখা অঙ্কন করো। যখন আমাদেরকে বলবে উদ্দীপক হতে চাহিদা রেখা অঙ্কন করো, তখন সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই কারণেই, কারণ যখন আমরা সরাসরি চাহিদা রেখা অঙ্কন করতে বলবে তখন আমাদের কারোই কোনো সমস্যা হয় না, কিন্তু যখন প্রাসঙ্গিক রেখা বলে তখন আমরা অনেকেই আনসার জানা সত্ত্বেও আমরা আনসারটা করতে পারি না। আমাদের মাথায় শুধু ঘুরে, শুধু কনফিউশন আসে যে প্রাসঙ্গিক রেখা আবার কি। আমরা তো প্রাসঙ্গিক রেখার সাথে পরিচিত না। অর্থাৎ এখানে কি বলেছে যে উদ্দীপক হতে প্রাসঙ্গিক রেখা, তার মানে কি উদ্দীপকের সূচিকে মিল রেখে একটি রেখা অঙ্কন করতে হবে। এটা দ্বারা কোন রেখা অঙ্কন করা যায়। প্রাসঙ্গিক রেখা বলতে কোনো রেখার নাম বলে নাই, যে এই যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক হতে আমি কোন রেখাটা অঙ্কন করতে পারবো। তো যদি দাম এবং চাহিদার পরিমাণ দেয়া থাকে বা ক্রয়ের পরিমাণ দেয়া থাকে, তাহলে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। আমি কেন ক্রয়ের পরিমাণ বলেছি, এই কারণে যে আমরা ক্রেতার দিক থেকে আসে চাহিদা, ক্রেতা কি করে জিনিসটা ক্রয় করে, অর্থাৎ ক্রয়ের পরিমাণ বা চাহিদার পরিমাণ দেওয়া থাকলে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। এখন আমরা দেখব আগে আমরা যেভাবে চাহিদা রেখা অঙ্কন করেছি ঠিক একইভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। অর্থাৎ আমরা যে রেখা অঙ্কন করার যে পদ্ধতি আছে সেটাই আমরা ফলো করব। আমি সব সময় তোমাদেরকে বলি, যা অঙ্কন করতে বলে তা সব সময় লম্বকে হয়, অর্থাৎ মোট উপযোগ।
প্রান্তিক উপযোগ রেখা, মোট উৎপাদন রেখা, গড় উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা, অর্থাৎ যা আমাদেরকে অঙ্কন করতে বলে তা সবসময় লম্বকে হয় এবং দাম সবসময় লম্বকে হয়। তো এখানে দেওয়া আছে দ্রব্যের দাম, আমরা দামটা লম্বকে ধরবো এবং চাহিদার পরিমাণটা আমরা ভূমিয়কে নিব। চাহিদার পরিমাণটা আমরা ভূমিয়কে বসাবো। তারপরে এখানে দেখো যে আমরা প্রথমে কি ডিসাইড করি যে ভূমিয়কের সর্বোচ্চ মান এবং লম্বকের সর্বোচ্চ মান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিয়কের চাহিদার পরিমাণ দেওয়া আছে, তো চাহিদার পরিমাণের সর্বোচ্চ মান হচ্ছে 20 এবং এখানে অলরেডি 5 করে গ্যাপ দেওয়া আছে, তাই আমরা 5, 10, 15, 20 আমরা সুন্দরভাবে বসাতে পারবো। তারপরে আমাদের লম্বকে দাম দেওয়া আছে 2, 4, 6, 8, অর্থাৎ 2 করে গ্যাপ দেওয়া আছে, 2, 4, 6, 8। তোমরা তো স্কেলের মাধ্যমে করবে, আমি আমার একটা আন্দাজে চোখের আন্দাজে আমি দিয়েছি। তো এখন দেখো এখানে দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক। আমরা দাম যখন 2 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ 20 একক, যা এ বিন্দু দ্বারা আমরা সেটাকে চিহ্নিত করব, অর্থাৎ দুইটা বিন্দু যে জায়গায় মিলিত হয়েছে সেটার নাম দেব আমরা এ বিন্দু। পরে দেখো দাম বেড়ে যখন 4 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কমে 15 একক হয়, অর্থাৎ আমরা জানি চাহিদার ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বেড়ে যায়। অর্থাৎ আমরা এই যে দাম 2 টাকা থেকে 4 টাকায় বাড়াতে আমার চাহিদার পরিমাণ যে 20 থেকে 15 এককে কমেছে সেটাকে আমি বি বিন্দু ধরলাম। তারপরে হচ্ছে দাম যদি 6 টাকা হয় চাহিদার পরিমাণ আরও কমে 10 একক হয়, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তারপরে দাম আরও বেড়ে যদি 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ আমার আরও কমে 5 একক হয়, যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন আমরা এই এ, বি, সি এবং ডি বিন্দু যোগ করে যে রেখা পাই সেটি হচ্ছে চাহিদা রেখা। এই রেখাকে আমরা ডি মানে হচ্ছে ডি মান, তো ডিডি রেখাও বলতে পারি, ডি প্রাইমও দিতে পারি, D1 ও D1 দিতে পারি, এটা আমাদের যার যার পছন্দ। তবে যেহেতু এটা চাহিদা রেখা এটাতে আমার ডিটা মেনশন করতেই হবে। তো আমাদের চিত্র অঙ্কন শেষ হয়ে গিয়েছে, এখন আমরা দেখব এই চিত্রের বর্ণনা আমরা কিভাবে দিব। আমরা চিত্রের বর্ণনাটা অতি সুন্দরভাবে সহজভাবেই আমরা লিখব, অর্থাৎ আগে আমরা যেভাবে বর্ণনা শিখেছিলাম ঠিক একইভাবে আমরা বর্ণনাটা শিখব বা লিখব। যে উপরের চিত্রে আমরা বর্ণনার কিন্তু ম্যাডাম কিন্তু একটা বারো বর্ণনার কিন্তু চেঞ্জ নিয়ে আসি নাই। আমি প্রথম থেকে যে বর্ণনা যে আঙ্গিকে তোমাদের বর্ণনা করে শিখিয়েছি এবং যেভাবেই আমি রেখা অঙ্কনের ধরনটা দেখিয়েছি ঠিক একইভাবে আমি প্রতিটা চিত্র এইভাবে অঙ্কন করি এবং এইভাবেই বর্ণনা বলি, যাতে তোমরা সেটা শুনতে শুনতে একসময় তোমাদের সেটা মাথায় ঢুকে যায় এবং আমাদের কোনো সময়ই ভুল না হয়। তো আমরা বলবো উপরের চিত্রে ভূমি অক্ষে, শুধু যদি ভূমি অক্ষী বলি সেটাও রাইট হবে, যদি আমি একটু স্ট্যান্ডার্ডভাবে বলতে চাই তাহলে আমরা বলবো উপরের চিত্রে ও এক্স ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই লম্বকে দাম নির্দেশ করা হয়েছে। আমি আবারও বলছি, উপরের চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ অর্থাৎ ও এক্স ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই লম্বকে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অনুরূপভাবে দাম বেড়ে 4, 6 ও 8 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে কমে 15, 10 ও 5 হয়, যা বি, সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আমি 2-এর পরে অনুরূপভাবে কেন বললাম, এখানে আমার আরও 3টা মান দেওয়া আছে সেজন্য আমি বললাম অনুরূপভাবে, অর্থাৎ আমি এই সবগুলোকে একসাথেই বর্ণনা করব এবং এখানে একাধিক মান দেওয়ার কারণে আমি যথাক্রমে বললাম। অর্থাৎ অনুরূপভাবে কথাটির অর্থ হচ্ছে যে 2 যেভাবে আমি 2 টাকায় যখন চাহিদার পরিমাণ 20 একক এটা যেভাবে আমি বর্ণনা করেছি ঠিক একইভাবে আমি অনুরূপভাবে ধরলাম যে 4, 6 ও 8 টাকা যদি দাম হয়, অর্থাৎ দাম যদি বেড়ে যায় তাহলে যথাক্রমে চাহিদার পরিমাণও কমবে 15, 10 ও 5 একক। এই কথাটা আমরা মাথায় রাখবো। একাধিক সংখ্যা যখন আমরা বর্ণনা করব তখন আমরা অনুরূপভাবে এবং যথাক্রমে কথাটা বললে আমার সেন্টেন্সটা সুন্দর আসবে।
কারণ আমি পরীক্ষায় দেখি যে তোমরা অনেক ভালো জানো, অনেক ভালো লিখো, কিন্তু তারপরেও তোমরা যখন চিত্রের বর্ণনাটা দেও তখন কিন্তু চিত্রের বর্ণনার একটার সাথে একটা কেমন জানি সামঞ্জস্য থাকে না। তো তোমার চিত্রের বর্ণনার ক্ষেত্রে যদি সামঞ্জস্য না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আমি চাইলে 4 মার্কস নাও দিতে পারি। অর্থাৎ আমি চিত্র যেটা অঙ্কন করেছি আমি সেটাই বলবো, সেখানে তোমরা যেভাবে এলোমেলো করে লিখো সেটা কিন্তু আসলে এক্সাক্ট 3 মানের মধ্যে 3 দেওয়া যায় না। তারপরে দেখো আমরা এখানে কি বলেছি যে এই এ বি সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত চাহিদা রেখা। কেন আমি বললাম উদ্দীপক হতে অঙ্কিত চাহিদা রেখা? এখানে উদ্দীপকের কথা বলাই আছে, আমি আবার এটাও বলতে পারি যে সেটি উদ্দীপক হতে অঙ্কিত চাহিদা রেখা, যা প্রাসঙ্গিক রেখার কথা বলা হয়েছে। এই প্রাসঙ্গিক রেখাটাই হচ্ছে চাহিদা রেখা। এখন আজকে আমরা জানলাম যে চাহিদা কাকে বলে এবং চাহিদার সূচি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব। যদি আমাদের কোয়েশ্চেন একদম ইজি আসে তাহলে আমাদের আসবে চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, অর্থাৎ এই কোয়েশ্চেনটা অনেক সহজ এবং রেখা অঙ্কনটাও অনেক সহজ। পরবর্তী ক্লাসে আমরা চাহিদা সূচি থেকে কিভাবে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা যায় এবং চাহিদা সূচি থেকে কিভাবে আমরা সমীকরণ তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।